এটাতে তার শিষ্যরা চেনের উপরে আক্রমণ করে, কারণ তারা জানতো যে চেনের তো এখন সম্পূর্ণ স্পিরিচুয়াল পাওয়ার নেই। এই ভেবে তারা যখন আক্রমণ করে তখন চেন তাদেরকে এক আক্রমণেই ফেলে দেয়। এটাতে ইল্ডার ইউ অনেক ভয় পেয়ে যায়। তিনি বলেন যে তোমার আধ্যাত্মিক শক্তি আবারও ফিরে এসেছে। তখন চেন বলে যে স্নো সিটিতে ফিরে আসার আগেই আমার স্পিরিচুয়াল পাওয়ার চলে এসেছিল। তখন চেন বলে যে তুমি যেহেতু স্নো সিটির ইল্ডার, তাহলে তোমার তো জানাই উচিত যে হয়ে অমর প্যাভিলিয়নের সাথে যোগসাজশ করা এবং স্নো সিটির নেতাকে হত্যা করা এটা অনেক বড় একটা শাস্তির কাজ। তো এইখান থেকে আমরা বুঝতে পারলাম আসলে চেনের বাবাকে এই ইল্ডার ইউই মেরেছে, আর সেই অমরক্ষয় প্যাভিলিয়নের সাথে যোগাযোগ করেছিল। সে তাদেরকে সাহায্য করেছে চেনের বাবাকে হত্যা করার জন্য। এরপরে খেলায় চেন জিতে যায়, যেটাতে চেন তাকে জিজ্ঞাসা করে যে খই অমর প্যাভিলিয়নের মালিক কোথায়। কিন্তু এটাতে ইল্ডার ইউ বলে যে তিনি কোথায় আছেন এটা কেউ জানে না, তাকে কেউ এখন পর্যন্ত দেখেনি। তো এটাতে চেন বলে যে যেহেতু তুমি এই খেলা শুরু করেছো, তাহলে আমি শুধু এখন একটা কাজই করতে পারি, আমি এই খেলাটি শেষ করতে পারি। এই কথা বলে সে ইল্ডার ইউকে মেরে ফেলে। তো যাই হোক, এর পরের দিকে দেখতে পায় যে ইল্ডার চ্যাং সকল শিশুদের ক্লাস করাচ্ছিল। তিনি তখন মুকে ট্রেনিং দিতে আসেন। তখন মু মনে মনে বলে যে আমি তো ভেবেছিলাম যে স্নো সিটিতে আসার পরে আমি চেনের অনেক কাছে থাকবো, কিন্তু আমি তো এটা কখনোই আশা করিনি যে আমার এখানে এসে প্রতিদিন এইভাবে ক্লাস করতে হবে। তো তখন ইল্ডার চ্যাং মুকে বলছিল যে অমরজটের কাল্টিভেট 3টি পর্যায়ে হয়। প্রথমটি হলো সোনালী সারাংশ, দ্বিতীয়টি হলো আত্মার প্রকাশ, শীর্ষস্থানটি হলো আধ্যাত্মিক রূপ অর্থাৎ স্পিরিচুয়াল ফর্ম। আধ্যাত্মিক রূপের পর্যায় সকল কাল্টিভেটরের লক্ষ্য। এটা তাদের মনের কথা এবং ক্ষমতা প্রকাশ করে। এটি তোমার স্পিরিচুয়াল রূপ বিকাশে সাহায্য করবে, তোমার মনে কি আছে এটা প্রকাশ করবে। তাই তুমি এখন তোমার সব চিন্তা ভাবনা একপাশে রেখে দাও এবং তোমার মনকে একটি জিনিসের উপরে কেন্দ্রীভূত করো এবং একটি ভৌত বস্তু ডেকে আনো। এটাতে মু চোখ বন্ধ করে, আর সে চোখ বন্ধ করে চেনকে এইভাবে হাসতে দেখে। ইল্ডার চ্যাং তাকে একটি ভৌত বস্তু আনতে বলেছিল, কিন্তু সে তো চেনকে কল্পনা করছিল। তখন মু বলে যে আমার এই ভৌত বস্তুটি অনেক শক্তিশালী না। এই কথা বলে যখন মু চোখ খুলে তখন সে ইল্ডার চ্যাংকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন ইল্ডার চ্যাং অনেক লজ্জা পায় আর তাকে বলে যে হ্যাঁ ঠিকই বলেছো, এটা অনেক শক্তিশালী। আসলে ইল্ডার চ্যাংও এটা দেখতে পেয়েছিল, এটা তার পাওয়ার ছিল। তো এরপরে মু চলে আসে চেনের কাছে। চেন তার সম্প্রদায়ের কিছু কাজ করছিল। তখন মু চেনের কাছে এসে দেখে যে তার এই উঠানে একটি ডার্ক লাইনের গাছ আছে। এটা থেকে মু বলে যে এটা তো ডার্ক লাইনের গাছ, তবে দুঃখের বিষয় যে এই গাছে মানুষদের দুনিয়ায় কোনো ফুল ফোটে না, কিন্তু যদি এই গাছে ফুল ফুটতো তাহলে তোমার অনেক ভালো লাগতো। এটাতে চেন বলে যে যেহেতু এই ডার্ক লাইনের গাছটাও এখানে বড় হতে পারছে, তাহলে তুমি অন্তত তো সেখানকার ফিলটা তো এখানে পাবে। অর্থাৎ চেন চেষ্টা করছিল যে মুয়ের যেন এখানে এসে খারাপ না লাগে, সে যেন এখানে থাকতে অভ্যস্ত হয়ে যায়। তো এই কথা বলে চেন মুকে তার সাথে আসতে বলে সেখান থেকে চলে যায়। চেন সেখান থেকে চলে গেলে মু বলে যে প্রথমে তার বাড়িতে, এখন তার ঘরে যাচ্ছি, আর এরপরে কি হবে এ কথা বলে শাসে। আর তখন সে চেনের ঘরে চলে যায়। চেনের ঘরে গেলে চেন তার দিকে তলোয়ার তুলে ধরে। তখন মু অনেক ভয় পেয়ে যায়। তখন চেন মুকে বলে যে এই তলোয়ারটি কি তোমার পছন্দ হয়েছে? তখন মু শান্ত হয় আর বলে যে যদি তুমি আমাকে এত সুন্দরভাবে জিজ্ঞাসা করো তাহলে আমি কিভাবে না বলতে পারি। চেন বলে যে আমি লক্ষ্য করেছি যে তোমার কোনো সোয়ার্ড ছিল না, আর স্নো সিটিতে কাল্টিভেট করার জন্য তোমার অবশ্যই একটি সোয়ার্ড থাকতে হবে। যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে তুমি সেখান থেকে আরো অনেকগুলো পছন্দ করতে পারো। এটাতে মু বলে যে কিন্তু এই তরবারিগুলো অনেক শক্ত, একদম তোমারটার মতো। এই সোয়ার্ডগুলো ভালো, কিন্তু এটা আমার জন্য নয়। তখন চেন মুকে তাদের সমাধিতে নিয়ে আসে। আমরা সেখানে হাজার হাজার তলোয়ার দেখতে পাই। আসলে এটা তরবারির সমাধি ছিল। তাদের সম্প্রদায়ে যারা মারা গেছে তাদের সব সোয়ার্ড এখানেই সমাহিত করা হয়েছে। তো তখন মু চেনকে বলে যে তুমি কি অনেক লোককে এখান থেকে তলোয়ার তোলার জন্য এনেছো নাকি? এটাতে চেন কিছুক্ষণ থেমে বলে যে তুমি প্রথম। এটা শুনে মু অনেক খুশি হয়ে যায়। এরপরে মু সামনে এগোনোর নাম করে ইচ্ছে করে পড়ে যাচ্ছিল। তখন চেন তাকে ধরে ফেলে। যাই হোক, এরপর সে তাকে ছেড়ে দেয়। তখন মু সেখান থেকে একটি সোয়ার্ড পছন্দ করে, সেটা অনেক সুন্দর ছিল। অন্যদিকে ডার্ক লাইনে এই খবরটি পৌঁছে যায় যে চেনের বাবা মারা গিয়েছে। শানচি এটা জানতে পারে যে এখন সকল সম্প্রদায় স্নো সিটিতে জড়ো হবে। তো যাই হোক, এরপরের দৃশ্যে দেখতে পায় যে স্নো সিটিতে সকল সম্প্রদায় আস্তে আস্তে আসতে থাকে। প্রথমে আসে জুয়ানথিয়ান সম্প্রদায়ের সেন্ট ফাজিয়ান এবং সেন্ট ইনিয়ান। এরপরে আসে মিরাজ প্রাসাদের মাস্টার এবং গাও চিউমিং।
তো এরপরে আসে অসপ্রে আইল্যান্ডের মাস্টার হিজিয়ান ও তার সাথে আমরা জিয়াং লি নামের একটি লোককে দেখতে পাই। এই লোকটিকে তোমাদের মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে এর অনেক রোল আছে। তো এরপরে আসে জেড স্কাই প্যালেসের লর্ড ফু ইউয়ান থিং। তো তাদের সাথে আমরা তাদের ছেলেকেও দেখতে পাই। তো এর নাম ছিল ফু ল্যান। তো যখন ফু আবার নানের কাছে আসে, আসলে সে নানকে আগে থেকে চিনতো, অর্থাৎ তারা বন্ধু ছিল। তো তারা যখন কথা বলছিল তখনই মুয়ের ব্যাগ থেকে পা বের হয়ে আসে। পাও এখানে তার বাবার গন্ধ পেয়েছিল, যার জন্য সে ভেবেছিল যে ফুল্যাং তার বাবা, যেটাতে সে তাকে বাবা বলে জড়িয়ে ধরে। তো ফুল্যাং যখন তাকে বোঝায় যে সে তার বাবা না, তখন এটাতে পাও তাকে ভাই বলে ডাকে। তো যাই হোক, এর পরের দৃশ্য দেখতে পায় যে ভেতরে যে সকল সম্প্রদায়ের নেতাদের জানাচ্ছিল যে তার বাবাকে হত্যা করা হয়েছে, সে এমনিতেই মারা যায়নি। চেন তাদের বলে যে সম্প্রতি কেউ কি তাদের সম্প্রদায়ের মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছে। এটাতে সবাই বলে তাদের সম্প্রদায়ে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা হয়নি। তো এখন যেহেতু অমর নেতা মারা গিয়েছে, যার জন্য সকল সম্প্রদায়ের নেতাই মনে মনে এটা ঠিক করেছিল যে তারা জোটের নেতা হবে। এরপর দেশে দেখতে পাই চেন যখন কাল্টিভেশন করছিল তখনই সেখানে কেউ তার উপরে আক্রমণ করতে আসে। লোকটি একটি কালো কাপড় পরে এসেছিল এবং তার মুখ ঢাকা ছিল। এটাতে চেন তার সাথে লড়া করছিল এবং বলছিল যে এই লোকটি স্পিরিচুয়াল রূপের পর্যায়ে নেই, তার শক্তি দিয়ে সে কোনোভাবেই আমার বাবাকে তো মারতে পারবে না। মনে হচ্ছে এখনো খুনি আড়ালেই লুকিয়ে আছে। তো এরপরে তারা যখন লড়াই করছিল তখন সেখানে মু চলে আসে। তখন মু এসে সেই লোকটির ওপরে আক্রমণ করে, কিন্তু তখন লোকটি পালিয়ে যায়। তো আসলে এটা চেনদেরই একটা প্ল্যান ছিল, যেটাতে সে শত্রুদের প্রলুব্ধ করতে পারে এবং আসল খুনির কাছে পৌঁছাতে পারে। এরপরে চেন মুকে তার রুমে এগিয়ে দিতে আসে। তো এরপরে মু আর চেন কথা বলছিল। মু চেনকে বলে যে যেহেতু তুমি এখানকার লর্ড আর তুমি অনেক ব্যস্ত থাকো, তাই আমার শিষ্য হিসেবে তোমাকে রক্ষা করা কিন্তু আমার কর্তব্য ছিল, তাই এটা অনেক ভালো ছিল না। তখন চেন একদম মুয়ের কাছে চলে যায় আর তাকে বলে যে তোমার একটা গিল্টি কনসিয়েন্স আছে, অর্থাৎ দোষী বিবেক। চেন যখন এই কথা বলে তখন মু চেনকে নিচু করে আনে, অর্থাৎ তার সমানে আনে আর কি। যেহেতু চেন অনেক লম্বা ছিল, মু তাকে বলে যে তুমি ঠিক বলেছো, আমার অনেক খারাপ কাজ আছে যা আমি করতে চাই। অর্থাৎ মু এখানে বোঝাচ্ছিল যে সে এখন তাকে কিস করতে চায়। চেন, মাত্র একদিনের ব্যবধানে আমি তোমাকে অনেক মিস করেছি। এই কথা বলে সে যখন চেনকে কিস করতেই যাবে তখনই সেখানে ইলডা চ্যাং চলে আসে, যেটাতে চেন মুকে দূরে সরিয়ে দেয়। ইলডা চ্যাং তাড়াতাড়ি করে মুয়ের কাছে আসে আর তাকে বকতে থাকে। সে তাকে বলে যে তুমি তোমার রুমে থাকার পরিবর্তে মাঝরাতে এখানে কি করছো, এমনকি তুমি লর্ডকেও বিরক্ত করছো, তুমি তার বিশ্রাম নেওয়াটা নষ্ট করে দিয়েছো। তো ইলডা চ্যাং এর কথাগুলোতে চেনও হাসতেছিল। তো তখন মু চলে যাওয়ার আগে চেনকে বলে যে তোমার বিছানা খুব সহজেই ভেঙে যায়, পরের বার আরো মজবুত একটি বিছানা তৈরি করো। এই কথা বলে সে চলে যায়। আসলে চেন যখন সেই লোকটির সাথে ফাইট করছিল তখন তার বিছানা ভেঙে গিয়েছিল, যেটাতে মু এই কথা বলেছিল। কিন্তু ইলডা চেং এটা শুনে অন্যভাবে নেয়, যেটাতে সে অনেক রেগে যায়। তখন মু হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তো মু এখানে ইলডা চেংকে কি বোঝাতে চেয়েছিল এটা তো অবশ্যই তোমরা বুঝতে পারছো। তখন চেন ইলডা চেংকে বলে যে বিছানাটা আসলে বেশি ভর সহ্য করতে পারছিল না, আমার আসলে একটা মজবুত বিছানা নেওয়া উচিত। এই কথা বলে সে চলে যায়। এই পরের দিশে দেখতে পায় যে ডার্কল্যান্ডের একটি সদস্য এসে স্নো সিটির একটি শিষ্যের ভিতরে ঢুকে যায়। এরপরে সে স্নো সিটিতে চলে আসে। স্নো সিটিতে আসার সাথে সাথে পাও বুঝতে পারে যে এখানে ডার্কল্যান্ডের লোক এসেছে, যেটা সে মুকে জানায়। মু জানার সাথে সাথেই সেই ডার্কল্যান্ডের সদস্যের কাছে চলে আসে। সে তার পিছু করে। তো আসলে এটা ইগনোরেন্স ডেমন ছিল। তো মু তাকে ধরে ফেলেছিল। তখন ইগনোরেন্স ডেমন মুকে বলছিল যে সাংসি তোমার জন্য একটি বার্তা পাঠিয়েছে। অনেকক্ষণ ধরে ভালো লোকেদের ভূমিকা পালন করে কি তুমি ভুলে গেছো যে তুমি কে? তুমি তার অনুগ্রহ নিয়েই সেখান থেকে পালিয়ে এসেছিলে, তবুও তুমি তার অবজ্ঞা করছো। তাই সে তোমাকে সন্দেহ না করে আর পারছে না। সে ভেবেছে অবশ্যই তোমার কোনো গোপন উদ্দেশ্য আছে। এটাতে মু বলে যে তোমার এটা অবশ্যই জানা উচিত যে আমার নিজস্ব পরিকল্পনা আছে, আর এই কাজটা আমি একাই করব। আমার কাজের ভিতরে কারো হস্তক্ষেপ আমি একদমই পছন্দ করব না। এই কথা বলে সে যখন ইগনোরেন্স ডেমনকে মারতে যাবে তখন সেখানে গাও চিউমিং এসে তাকে বাধা দেয়। আসলে ইগনোরেন্স ডেমন তো স্নো সিটির একটি শিশুর ভিতরে ছিল, যার জন্য গাও চিউমিং ভুল ভেবে মুকে থামাচ্ছিল। গাও চিউমিং এসে বলে যে তুমি তো আসলেই দেখছি অনেক খারাপ, তুমি কিভাবে এই নির্দোষ শিশুদের আঘাত করতে পারো। তখন মু তাকে এটাও বলে যে আরে বেকুব, এটা তো ডার্কল্যান্ডের সদস্য। কিন্তু গাও চিউমিং এটা বিশ্বাস করে না, যেটাতে তাদের দুজনের ভেতরে আবারও ফাইট শুরু হয়ে যায়। আর তাদের এই ফাইটের সুযোগ নিয়ে ইগনোরেন্স ডেমন মুকে আঘাত করে।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।